বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত যে জুডিশিয়াল সার্ভিস যে পরীক্ষা, সেই পরীক্ষা মানে বিজিএস পরীক্ষার আজকে তৃতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 23 ধারা থেকে। গত ক্লাসে আমরা 22 ধারা পর্যন্ত পড়েছিলাম। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি 23 ধারা। দেখেন, 23 ধারায় যেটা আছে সেটা হলো যে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য। গতদিনে আমরা সর্বশেষ যে ধারাটা পড়ছিলাম 22 ধারা। 22 ধারা হচ্ছে ভিকটিম জবানবন্দি দেয় অথবা ঘটনা সম্পর্কে পরিচিত কোনো ব্যক্তি, তাদের জবানবন্দি গ্রহণ করা হয় 22 ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক। তো আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি 23 ধারা। 23 ধারায় কি বলছে একটু যদি পড়ি, দেখেন যে সরকার কর্তৃক নিয়োজিত কোন চিকিৎসক, আন্ডারলাইন করেন, কোন চিকিৎসক, রাসায়নিক পরীক্ষক, সহকারী রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হস্তলিপি বিশেষজ্ঞ, আঙ্গুলাঙ্ক বিশারদ, দারুণ শব্দ। আঙ্গুলাঙ্ক বিশারদ মানে হলো যে ফিঙ্গারপ্রিন্ট বা ফিঙ্গার ইমপ্রেশন, এগুলার বিশারদ। আগ্নেয়াস্ত্র বিশারদ। এই আইনের অধীন কোন অপরাধ সংক্রান্ত কার্যক্রম চলাকালীন, এটা বলতেন চলাকালীন সময়ে, অপরাধ সংক্রান্ত কার্যক্রম চলাকালীন সময়ে কোনো বিষয়ে পরীক্ষা বিশ্লেষণ করিয়া প্রতিবেদন প্রদান করিবার পর বিচারকালে তার সাক্ষ্য গ্রহণ প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ, আন্ডারলাইন করবেন, মৃত্যুবরণ করিয়াছেন, আন্ডারলাইন করবেন, তিনি সাক্ষ্য দিতে অক্ষম, আন্ডারলাইন করবেন, তাহাকে খুঁজিয়া পাওয়া সম্ভব নয়, বা আন্ডারলাইন করবেন, তাহাকে ট্রাইব্যুনালে হাজির করার চেষ্টা এরূপ বিলম্ব, ব্যয় বা অসুবিধার ব্যাপার হইবে, যাহা পরিস্থিতি অনুসারে কাম্য হইবে না, তাহা হইলে তার স্বাক্ষরযুক্ত পরীক্ষার রিপোর্ট এই আইনের অধীন বিচারকালে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাইবে। এই ধারাগুলো অ্যাকচুয়ালি সাক্ষ্য আইনের 32-33 ধারার মতো। মানে মামলা চলাকালীন সময়ে যদি কেউ রক্ত পরীক্ষা করে থাকে, হাতের লিপি, হাতের লেখা বা হাত বা রাসায়নিক কোনো জিনিসপত্র পরীক্ষা টরীক্ষা করে থাকে, তার তো রিপোর্ট ওই মামলায় বিবেচনায় যদি নেওয়া হয়, তাহলে সাক্ষী হিসেবে তার তো আদালতে সে সাক্ষ্য দিতে হবে। কিন্তু যখন সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিবে, ওই মুহূর্তে দেখা গেল সে আর বেঁচে নেই, বা তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তারে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ। তাহলে সেই ক্ষেত্রে সে ওই যে রিপোর্ট দিছে এটাই সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। তবে শর্ত থাকে যে শুধুমাত্র উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করিয়া, আন্ডারলাইন করবেন, উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করিয়া ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না। তবে বলে দিছে যে শুধুমাত্র ওইটার উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল কাউকে কি দিবে না, শাস্তি দিবে না। তাহলে রাসায়নিক পরীক্ষক টরীক্ষক যাবতীয় যা যা আছে এদের সাক্ষ্য প্রদানের ব্যাপারে কোথায় বলা হয়েছে? 23 ধারায়। এরপরে আমরা চলে আসি সাক্ষীর উপস্থিতি। এই আইনের অধীন কোন অপরাধের বিচারের জন্য সাক্ষীর সমন বা ওয়ারেন্ট কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সাক্ষীর, আন্ডারলাইন করবেন, সর্বশেষ বসবাসের ঠিকানা বা যে থানায় অবস্থিত সেই থানার গোল দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে, এবং উক্ত সাক্ষীকে উক্ত ট্রাইব্যুনালে উপস্থিত করার দায়িত্ব উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার থাকবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন কোন সাক্ষীর যে সমন বা ওয়ারেন্ট, এটা কার্যকর করবে কে? থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং কোন ঠিকানার? সর্বশেষ সর্বশেষ বসবাসের ঠিকানা। উপধারা 1-এর বিধান সত্ত্বেও সাক্ষীর সমনের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে, আন্ডারলাইন করবেন, সংশ্লিষ্ট সাক্ষীকে এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার, ক্ষেত্রমতে পুলিশ কমিশনারকে প্রাপ্তি স্বীকারপত্রে সমেত নিবন্ধিত ডাকযোগে প্রেরণ করা যাইবে। মানে এ জায়গা যাই থাক না কেন, সমনের এক কপি কালে দিতে হবে সাক্ষীরে, পুলিশ সুপার বা ক্ষেত্রমতে কে, পুলিশ কমিশনার, সমনের কপি। তারপরে
তানভীর আলম খান, সমন আর ওয়ারেন্টের মধ্যে পার্থক্য কি? ওয়ারেন্ট হচ্ছে কোন ব্যক্তি মানে ওয়ারেন্টের বাংলা অর্থ হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, হুম যে কাউকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে সেখানে পুলিশ মানে গ্রেপ্তার করবে আর কি, গ্রেপ্তার করে সোপর্দ করবে, আদালতে হাজির করবে। হুম। সমন হচ্ছে তাকে অবগত করা হলো যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি আদালতে এসে এই ব্যাপারে অবস্থান প্রকাশ করেন। সহজ কথা, সমন হলে তার নিজ দায়িত্বে আসতে হবে, নিজ দায়িত্বে আসতে হবে, আর ওয়ারেন্ট হলে তারা ধরে নিয়ে আসবে, এই হলো কথা। তো এই ধারার অধীন সমন বা ওয়ারেন্ট কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ইচ্ছাকৃত আন্ডারলাইন পয়েন্ট গাফিলতি করলে বা ট্রাইব্যুনাল উহাকে অদক্ষতা হিসেবে চিহ্নিত করিয়া সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্দেশ প্রদান করিতে পারিবে। 4 নাম্বারটা পড়ি। কোন ব্যক্তির, এটা আন্ডারলাইন করেন, আবেদনের প্রেক্ষিতে বা আন্ডারলাইন করবেন ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায়, স্বীয় বিবেচনায় মানে কি, নিজের ইচ্ছায় উপযুক্ত মনে করিলে যে কোনো দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য বা এ সম্পর্কিত বলবৎ আইনের বিধানাবলীর সাপেক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে, আন্ডারলাইন করবেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করিতে পারবে এবং এতদ উদ্দেশ্যে সরকার বা অন্যান্য কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে তথ্য প্রযুক্তিগত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করিবে। দেখছেন, এখন ইচ্ছা করলে সাক্ষীর সাক্ষ্য কিভাবে নেওয়া যাবে, ডিজিটালি, ওই যে জুমের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, এটা ট্রাইব্যুনাল নিজের ইচ্ছাও নিতে পারে অথবা আবেদনের প্রেক্ষিতে। প্রশ্ন এখান থেকে অ্যাকচুয়ালি প্রিলিতে কিভাবে হতে পারে, সাক্ষীর উপস্থিতি, সমন বা ওয়ারেন্ট কে কার্যকর করবে, ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপরে এই কোনটা সাক্ষীর বরাবর পাঠাইতে হবে, প্লাস পুলিশ কমিশনার বা অন্য ব্যক্তির কাছে পাঠাইতে হবে, সমন। আচ্ছা, এরপরে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা যাবে, এই বিধানটা সংশোধন করা হয় কত সালে, 2025 সালে। এটা কি আদালত নিজের ইচ্ছায় পারবে নাকি আবেদনের ভিত্তিতে পারবে? নিজের ইচ্ছাও পারবে, আবেদনের ভিত্তিতেও পারবে। তাহলে এই সকল জায়গা থেকে মেইনলি প্রশ্ন হতে পারে। চলে আসি আমরা নতুন একটা ধারা, যেটা এর আগে ছিল না, সেটা হলো 24 ক, সম্মতি সংক্রান্ত অনুমান। যে ক্ষেত্রে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি দানের সক্ষমতা থাকে না, এটা গোল দিবেন, অপরাধের শিকার ব্যক্তি। অপরাধের শিকার ব্যক্তি মানে কি, ভিকটিম। ভিকটিমের কি নেই, সম্মতি বা অসম্মতি দানের ক্ষমতা। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল বা অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরিয়া লইতে পারবে যে উক্ত কাজে তার সম্মতি ছিল না। সম্মতি দানের ক্ষমতা যদি না থাকে বা অসম্মতি দানের ক্ষমতা যদি না থাকে, ধরে নিবে যে তার সম্মতি, মানে তার সম্মতি ছিল না। ফৌজদারি কার্যবিধি প্রয়োগ আছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কিনা। তানভীর আলম খান, বলেন তো, ফৌজদারি কার্যবিধি কি আইন, প্রসিডিউরাল ল নাকি সাবস্টেন্টিভ ল? প্রসিডিউরাল ল। আর নারী ও শিশু নির্যাতন দমন আইন? নারী ও শিশু নির্যাতন দমন আইন শাকিল কি বলেন, প্রসিডিউরাল ল? এটা সাবস্টেন্টিভ প্রসিডিউরাল। এটা মেইনলি সাবস্টেন্টিভ, জি সাবস্টেন্টিভ। বাট এর বিচার করার জন্য এর কিছু প্রসিডিউরাল সংক্রান্ত বিধান আছে। ওই বিষয়টা হলো, এই জায়গায় প্রসিডিউরাল অনেক বিধিবিধান আছে, বাট এটা স্বয়ংসম্পূর্ণ না, বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হবে। কার কাছ থেকে, ফৌজদারি কার্যবিধি থেকে। এই যে দেখেন, এই আইনে ভিন্নরূপ কিছু না থাকলে কোন অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার বা নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হবে এবং ট্রাইব্যুনাল একটি দায়রা আদালত হিসেবে গণ্য হবে। আন্ডারলাইন করেন, কি আদালত হিসেবে, দায়রা আদালত।
এবং এই আইনের অধীন যে কোনো অপরাধ বা তদনুসারে কোনো অপরাধ বিচারের ক্ষেত্রে দায়রা আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একটা কি আদালত হিসেবে গণ্য হবে? দায়রা আদালত। এবং তারপরে দেখেন, ট্রাইব্যুনালে অভিযোগকারী পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি পাবলিক প্রসিকিউটর বলে গণ্য হবে। এই ট্রাইব্যুনালে যিনি মামলা দায়ের করছে তার পক্ষে মামলা পরিচালনার ব্যক্তির নাম কি হবে? পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর। আরো একটা ধারা যোগ করছে 2025 সালে, থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। এই আইনের অধীন সংগঠিত কোন অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোন অভিযোগকারী, আন্ডারলাইন করেন, প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোন অভিযোগকারী থানায় হাজির হইলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে তার অভিযোগটি এজাহারভুক্ত করিবেন এবং ক্ষেত্রমতে এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয়, আন্ডারলাইন করেন, মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন। অভিযোগকারী প্রাথমিক তথ্য প্রমাণ সহ থানার হাজির হইলে তাকে কেবল এই যুক্তিতে, আন্ডারলাইন করবেন, ফিরিয়ে দেওয়া যাইবে না যে তারে ফিরিয়ে দেওয়া যাবে না তার ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন এলাকায় ঘটিয়াছে, বরং যেই থানাতেই অভিযোগ করা হোক না কেন উক্ত থানার অফিসার ইনচার্জ অবিলম্বে অভিযোগকারী বক্তব্য লিপিবদ্ধ করিবেন এবং অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা করিবেন এবং অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করিবেন। বুঝতে পারছেন কাহিনী? ঘটনা ঘটছে উত্তরায় ধরেন, এখন নিয়ে গেছে ওই সে মামলা করতে গেছে ধরেন টঙ্গীতে, উত্তরা টঙ্গী পাশাপাশি। এখন ওসি সাহেব এটা ফেরত দিবেন না যে এটা তো উত্তরা ঘটনা, আমি কেন নিব, ওনার ফেরত পাঠাবে না, বরং কি করবে, তার বক্তব্য লিপিবদ্ধ করবে এবং মেডিকেল পরীক্ষা চিকিৎসা ব্যবস্থা করবেন এবং কেস ডায়েরি সহ অভিযোগটি সংশ্লিষ্ট থানায় পাঠাইবে। বুঝতে পারছেন? পূর্বে কিন্তু এই বিধান ছিল না। আপনার কি মনে আছে কিনা তানভীর আলম খান, যে ফৌজদারি মামলা কোথায় দায়ের করতে হয় বলেন তো? প্লেস অফ ইনকোয়ারি এন্ড ট্রায়াল। ধরেন ঘটনা ঘটছে এক জায়গায়, মনে আছে এগুলা? হ্যাঁ। স্থান যে আদালতে মানে ওই আদালতে পাড়া, যদি এটা হচ্ছে আমলযোগ্য করা হয় তাহলে তো থানায়। 177 ধারায় বলা আছে ঘটনা যে জায়গা মামলা সে জায়গা। 179 ধারায় বলা আছে ঘটনা যে জায়গা, অপরাধ যে জায়গায়, অপরাধের পরিণাম বা ফলাফল যে জায়গায় সেই জায়গা। 182-তে বলা আছে যে অপরাধ কোথায় হয়েছে এটা যে অনিশ্চিত হয়, যদি চলমান থাকে, আংশিক এক জায়গায় আংশিক আর এক জায়গায়, তাহলে যে কোনো জায়গায় মামলা হতে পারে। এগুলো সব ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে। বুঝতে পারছেন? ফৌজদারি মামলা কিন্তু ইচ্ছা করলেই যেখানে সেখানে করা যাবে না। এই যেখানে সেখানে করলে মামলা খারিজও করে দিতে পারে, যে আদালতে তো লোক আছে স্ট্যান্ডি। আচ্ছা দেখেন, তো আমরা চলে আসি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এই আইনের অধীন অপরাধের বিচার জন্য প্রত্যেক জেলা সদরে, আন্ডারলাইন করবেন, জেলা সদরে একটি করিয়া ট্রাইব্যুনাল থাকিবে এবং প্রয়োজনে সরকার উক্ত জেলায় একাধিক ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে। এইরূপ ট্রাইব্যুনাল, আন্ডারলাইন করবেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নামে পরিচিত হবে। কি হবে? একজন বিচারকের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হইবে এবং সরকার, আন্ডারলাইন করেন, জেলা ও দায়রা জজদের মধ্য হইতে এই ট্রাইব্যুনালে বিচারক নিযুক্ত করবেন। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক হবেন কে? সরকার প্রয়োজন বোধে কোন জেলা ও দায়রা জজকে তাহার দায়িত্বের অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিযুক্ত করিতে পারবে। মানে যে সকল এলাকায় সাধারণত ট্রাইব্যুনাল গঠিত হয় নাই, সে সকল এলাকায় যিনি জেলা ও দায়রা জজ, তিনি তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিসেবে দায়িত্ব পালন করবেন। 2017-18 সাল পর্যন্ত গোপালগঞ্জে
কোন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ছিল না। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার কার্য ওই মামলা টামলা করতো কার কাছে? জেলা ও দায়রা জজের কাছে। বর্তমানে স্বাধীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে। এরপরে যদি দেখেন, এই ধারায় জেলা জজ ও দায়রা জজ বলতে অতিরিক্ত জেলা ও দায়রা জজকে অন্তর্ভুক্ত করবে, আন্ডারলাইন করবেন। এটা জেলা ও দায়রা জজ বলতে কারা কারা বোঝাবে? অতিরিক্ত জেলা ও দায়রা জজও বোঝাবে। আমার একটা বিষয় কৌতূহল নাকি, এই যে আমাদের যে আটতলা যে ভোটটা, এটা তো এখানে কোনো ম্যাজিস্ট্রেট কাগজ ছিল না, কি ছিল, এটা কোনো ভবন ছিল না, তাকে নিয়ে আউট করছিল। দারুণ প্রশ্ন, এটার সাথে রিলেটেড। আচ্ছা, তো তাহলে আমি মনে রাখবেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের গঠন আছে কত ধারায়? 26 ধারায়। আর ফৌজদারি কার্যবিধির প্রয়োগ আছে কত ধারায়? 25 ধারায়। 25 ধারায়। আচ্ছা, এখন আমরা নতুন একটা ধারা 2025 সালে সংশোধনের মাধ্যমে যোগ করতে, 2025 সাল মোটামুটি জীবনে তামা তামা করে ফেলছে। এই সরকার বিভিন্ন আইনের অধ্যাদেশ টধ্যাদেশ জারি করে আইনের শিক্ষার্থীর জন্য এই বিষয়টা কঠিন করে তুলছে। এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে অসংখ্য ধারা সংশোধন করতে। তো শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল দেখেন 26 ক, শুধু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বলে 26 ধারা, আর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল 26 ক। ধারা 26-এর উপধারা 1-এর বিধান সত্ত্বেও সরকার এই আইনের অধীন শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধ বিচার নিমিত্তে প্রত্যেক জেলায় ও মহানগর এলাকায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে এবং এইরূপ ট্রাইব্যুনাল শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল নামে অভিহিত হইবে। একজন বিচারকের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। সরকার জেলা ও দায়রা জজদের মধ্যে হইতে উক্ত ট্রাইব্যুনালে বিচারক নিযুক্ত করিবে। একই কথা, সরকার প্রয়োজনে কোন জেলা ও দায়রা জজকে তাহার দায়িত্বের অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালে বিচারক নিযুক্ত করিতে পারিবে। এই ধারায় জেলা ও দায়রা জজ বলতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অন্তর্ভুক্ত। একই কথা, নতুন যেটা সেটা হলো যে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এই আইনের অধীন গঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি প্রয়োজনীয় অভিযোজন সহকারে অনুসরণ করা হবে। ওকে, এই ধারার অধীন ট্রাইব্যুনাল গঠিত না হওয়া পর্যন্ত 26-এর অধীনে গঠিত ট্রাইব্যুনাল এই ধারায় উল্লেখিত ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করিতে পারবে। এটা প্রয়োজন নাই, উনি খালি খালি এই ধারা যোগ করছে। শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল তো মেইনলি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালই বিচার করবে, কারণ আপনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ক্ষেত্রে আপনি শুধু শুধু একটা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল তৈরি করছেন। এখন শিশু ধর্ষণ, নারী শিশুর অধীন যে মামলাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো যৌতুক রিলেটেড ধর্ষণের মামলা। তাও এই জায়গায় কিন্তু সকল ধর্ষণ না, কি ধর্ষণ বলছে? শিশু ধর্ষণ। আচ্ছা, তারপরে বিধান করছে, বাট আমার আদৌ সন্দেহ আছে যে কোথাও আলাদা শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আছে কিনা, কারণ এমনিতেই বিচারকের সংকট প্লাস বিচারকের যে পিয়ন, তার যে টাইপিস্ট, অন্যান্য এগুলা কিছুই নাই। খালি খালি আপনি ইয়া করলে হবে? দেখেন, আসেন আমরা চলে আসি ট্রাইব্যুনালের এখতিয়ার। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এবং এখান থেকে ভাইভাতে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এইভাবে আসে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তদন্ত গঠন, মানে তদন্ত, তারপরে বিচারার্থে গ্রহণ এবং এখতিয়ার সম্পর্কে আলোচনা করব। নারী ও শিশু, হ্যাঁ, এই যে 27, সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন কোন পুলিশ কর্মকর্তা বা এতদুদ্দেশ্যে সরকার নিকট হইতে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির, আন্ডারলাইন করেন, লিখিত রিপোর্ট ব্যতিরেকে কোন ট্রাইব্যুনাল কোন অপরাধ বিচারার্থে গ্রহণ করবে না। তাহলে ট্রাইব্যুনাল আমলে নিতে পারে কার? সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় বা সরকার কর্তৃক বিশেষ আদেশ দ্বারা ক্ষমতাপ্রাপ্তের কোন লিখিত রিপোর্ট ব্যতিরেকে কোন ট্রাইব্যুনাল কোন অপরাধ বিচারার্থে গ্রহণ করবে না। বিচারার্থে গ্রহণ মানে কি? আমলে নেবে না। আচ্ছা, আমাদের বিরতি, আজান দিছে, নামাজের বিরতি। যে আমরা একটু আগে পড়লাম যে ট্রাইব্যুনালে যিনি মামলা দেওয়ার ক্ষেত্রে কি হতে হবে বলুন, মানে আমলে নেবে না কার লিখিত বর্ণনা, কার লিখিত রিপোর্ট ব্যতীত সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন কোন ব্যক্তির ক্ষেত্রে, নাকি?
আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে কোন অভিযোগকারী, আচ্ছা কোন অভিযোগকারী উপধারা 1 এর অধীন কোন পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তিকে কোন অপরাধের অভিযোগ গ্রহণ করিবার জন্য অনুরোধ করিয়া ব্যর্থ হইয়াছেন, আন্ডারলাইন করেন, এটা বিবিআই। কোন অভিযোগকারী শব্দটা বললেন, অভিযোগকারী মানে কে? বাদী। কোন অভিযোগকারী উপধারা 1 এর অধীন কোন পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কোন অপরাধের অভিযোগ গ্রহণ করিবার জন্য অনুরোধ করিয়া ব্যর্থ হইয়াছেন মর্মে গোল দিবেন হলফনামা সহকারে। শাকিল গোল দেন, হলফনামা সহকারে ট্রাইব্যুনালের নিকট অভিযোগ দাখিল করিলে ট্রাইব্যুনাল অভিযোগকারীকে পরীক্ষা করিয়া সন্তুষ্ট হইলে, আন্ডারলাইন করেন, সন্তুষ্ট হইলে, একটু কাহিনী বুঝেন। এই জায়গা বলছে যে যিনি মামলা প্রথমত যাইতে করছে তো থানায়, থানায় যে জানাইছে যে ওনারে যৌতুক চাইছে, যৌতুকের নিমিত্তে মারপিট করছে বা ধর্ষণ করছে, কিন্তু থানা কর্তৃপক্ষ ওনার মামলা নেয় নাই, তাহলে ওনাকে আসতে হবে কোথায়? ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে হলফনামা সহকারে। হলফনামা মানে কি? এফিডেভিট। এফিডেভিটটা হলো কি? এফিডেভিট নোটারি পাবলিক না। এফিডেভিট মানে হলো ওই জায়গায় উল্লেখ থাকবে যে আমি অমুক, আমি প্রথমে থানায় গেছিলাম, আমার মামলা নেওয়া হয় নাই, এখন আমি ট্রাইব্যুনালে আসছি। বুঝছেন? তখন ট্রাইব্যুনাল ওনারা কি করবে দেখেন, সন্তুষ্ট হইলে অভিযোগটি, আন্ডারলাইন করবেন, অনুসন্ধানের জন্য কোন ম্যাজিস্ট্রেটের নিকট কিংবা অন্য কোন ব্যক্তিকে নির্দেশ করিবেন এবং অনুসন্ধানের জন্য নির্দেশপ্রাপ্ত ব্যক্তি অভিযোগটি অনুসন্ধান করিয়া গোল দিবেন 7 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনালের নিকট রিপোর্ট প্রদান করিবেন। তাহলে যখন কেউ ব্যর্থ হলো তখন ট্রাইব্যুনালের কাছে গেলে ট্রাইব্যুনাল ওনারে পরীক্ষা করিয়া অনুসন্ধানের জন্য কারে ক্ষমতা দিবে? ম্যাজিস্ট্রেটকে। এবং কত কার্য দিবসের মধ্যে? এটা বিবিআই। কত কার্য দিবস? 7 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনালের নিকট রিপোর্ট প্রদান করিবেন। এবং দেখেন, সন্তুষ্ট না হলে অভিযোগটি সরাসরি নাকচ করিবেন। যদি সন্তুষ্ট না হয় তাহলে অভিযোগটা সরাসরি কি করবেন? নাকচ করবেন। নাকচ মানে হলো খারিজ। নাকচ মানে খারিজ। তাহলে তারপরে দেখেন 1 এর খ, উপধারা 1 এর ক এর অধীন রিপোর্ট প্রাপ্তির পর ট্রাইব্যুনাল যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, মানে 7 কার্য দিবসের মধ্যে ওনার তো রিপোর্ট দিল, এখন কি করবে? অভিযোগকারী উপধারা 1 এর অধীন কোন পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কোন অপরাধের অভিযোগ গ্রহণ করিবার জন্য অনুরোধ করতে ব্যর্থ হইয়াছেন, মানে অনুসন্ধান রিপোর্টে আছে যে আসলেই সে অমুকের কাছে গিয়ে ব্যর্থ হয়েছে এবং অভিযোগের সমর্থনে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত রিপোর্ট বা অভিযোগের ভিত্তিতে অপরাধটি বিচারার্থে গ্রহণ করবে। মানে ট্রাইব্যুনাল যদি দেখে যে না আসলে এরকম ঘটনা ঘটছে, তাহলে তিনি মানে তদন্ত অনুসন্ধান প্রতিবেদন এর উপর ভিত্তি করে এটার অপরাধটা কি নেবে? আমলে নেবে। অভিযোগকারী উপধারা 1 এর অধীন কোন পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কোন অপরাধের অভিযোগ গ্রহণ করিবার জন্য অনুরোধ করিয়া ব্যর্থ হয়েছেন মর্মে, আন্ডারলাইন করবেন, কোন প্রমাণ পাওয়া যায় নাই, কোন প্রমাণ পাওয়া কিংবা অভিযোগের সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগটি কি করবেন? নাকচ করবেন। কাহিনী কি বোঝা গেল? যে থানায় গেছিল, মামলা নেই নাই, হলফনামা সহকারে ট্রাইব্যুনালে আসছি, ট্রাইব্যুনাল অনুসন্ধানের নির্দেশ দিবে ম্যাজিস্ট্রেটটা অন্য কোনো ব্যক্তির, রিপোর্ট দিবে কয় কার্য দিবসের মধ্যে? 7 কার্য দিবস। ওই রিপোর্টে যদি থাকে যে না আসলে সে ব্যর্থ হয়েছে, তাহলে মামলা আমলে নিবে। আর যদি দেখে যে মামলা আমলে নেয় নাই, তাহলে খারিজও করতে পারে। উপধারা 1 এবং উপধারা 1 এর ক এর অধীন প্রাপ্ত রিপোর্টে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংগঠনের, আন্ডারলাইন করেন, অভিযোগ বা তৎসম্পর্কে কার্যক্রম গ্রহণে পুলিশের সুপারিশ না থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল যথাযথ ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় মনে করিলে কারণ উল্লেখ পূর্বক উক্ত ব্যক্তির ব্যাপারে সংশ্লিষ্ট অপরাধ বিচারার্থে গ্রহণ করিতে পারবে। মানে ওই রিপোর্টে যাই থাক না কেন, ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে কি করতে পারবে? সরাসরি আমলে নিতে পারে। মানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে যে ওই অনুসন্ধান রিপোর্টে যা থাক বা না থাক, উনি ইচ্ছা করলে, ম্যাজিস্ট্রেট তো না, ট্রাইব্যুনাল, এটা কি করতে পারবে? আমলে নিতে পারবে। তারপরে দেখেন, উপধারা 1 এর ক 1 এর খ যা কিছু থাকুন কেন উপযুক্ত ক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযুক্তকে এজাহার হিসেবে গণ্য করার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে আদেশ প্রদান করিতে পারে, অথবা উনি যে আমরা যে অনুসন্ধান এগুলা ছাড়া সরাসরি উনি কি করতে পারে? পাঠাই দিতে পারে যে তুমি এটা এজাহার হিসেবে গ্রহণ করো। বুঝছেন? তারপরে যে ট্রাইব্যুনালের এখতিয়ারধীন এলাকায় কোন অপরাধ বা উহার কোন অংশ সংঘটিত হয়েছে, এটা বিবিআই আন্ডারলাইন করেন, যে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন এলাকায় কোন অপরাধ বা উহার কোন অংশ সংঘটিত হইয়াছে
অথবা যেখানে আন্ডারলাইন করুন অপরাধীকে বা একাধিক অপরাধীর ক্ষেত্রে তাহাদের যে কোনো একজনকে পাওয়া গিয়েছে সেই স্থান বা ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন সেই ট্রাইব্যুনালে অপরাধ বিচারার্থে গ্রহণের জন্য রিপোর্ট বা অভিযোগ পেশ করা যাইবে সেই ট্রাইব্যুনালে অপরাধটির বিচার করিবে। একটু বুঝতে হবে, বলছে যে যে এলাকায় অপরাধ ঘটছে বা সংঘটিত হয়েছে, অপরাধীরে পাওয়া গেছে বা একাধিক অপরাধীরে পাওয়া গেছে, সেই স্থান বা ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন সেই ট্রাইব্যুনাল অপরাধটি বিচার গ্রহণের জন্য রিপোর্ট বা অভিযোগ পেশ করা যাইবে এবং সেই ট্রাইব্যুনাল অপরাধটি কি করবে, বিচার করবে। ফৌজদারি কার্যবিধিতে অপরাধীরে কোন জায়গা পাওয়া গেছে এটা ব্যাপার না, কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে অপরাধ যে জায়গা ঘটছে বা আসামির যে জায়গা কি পাওয়া গেছে, এই সকল জায়গার যে কোনো এক জায়গায় বিচার হতে পারে। তারপরেরটা, এটা বিবিআই সাবসেকশন 3, এ জায়গা বলছে যদি এই আইনের অধীন কোন অপরাধের সহিত অন্য কোন অপরাধ এমন ভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একই সঙ্গে বা একই মামলায় করা প্রয়োজন, তাহা হইলে উক্ত অপরাধটির বিচার আন্ডারলাইন করবেন এই আইনের অধীন অপরাধের সহিত এমন এই আইনের অধীন অনুসরণে একই সঙ্গে বা একই ট্রাইব্যুনালে করা যাবে। ধরেন ধর্ষণ হয়েছে, ডাকাতি হয়েছে, গ্যাংরেপ প্লাস ড্যাকুইটি, তাহলে নর্মালি ড্যাকুইটি তো দণ্ডবিধির অধীন অপরাধ, ওইটা তো হবে আদালতে, আর ধর্ষণের বিচার হবে ট্রাইব্যুনালে। কিন্তু যদি এই দুইটার বিচারই ট্রাইব্যুনাল কি করতে পারবে, একসাথে করতে পারবে, যেহেতু দুইটা অপরাধ একই সাথে সংঘটিত হয়েছে। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভিন্ন ভিন্ন অপরাধের ক্ষেত্রে যে অপরাধ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাই, সেই সকল অপরাধের বিচার কি ট্রাইব্যুনাল করতে পারবে কিনা? পারবে, যদি নারী শিশু অপরাধের সাথে ওই অপরাধ সংঘটিত হয়ে থাকে। এখন লিখিত পরীক্ষায় যে প্রশ্নটা সবসময় করে, সরি এমসিকিউ ভাইভাতে জিজ্ঞেস করে যে আমাদের এই এক প্রশ্নের জন্য একজন পরীক্ষার্থীকে আগামী বছর ভাইভা দেওয়া লাগছে, মানে 2বার ভাইভা দেওয়া লাগছে। ওনার আমি শিখাই দিছিলাম, জিজ্ঞেস করছে যে বলেন তো নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনালে সরাসরি মামলা করা যায় কিনা। এখন উনি তো কোর্টে যায়, ধরেন ফেরদৌস কোর্টে যায়, নারী শিশু আইন ওনার পড়া নাই। এখন কোর্টে উকিল সাহেবরা করে কি, ওই জায়গায় থানায় যায় না, ঠিক আছে, থানায় যায় না, সরাসরি উকিল সাহেবদের কাছে আসে। উকিল সাহেবরা একটা এফিডেভিট লেখে যে আমরা অমুক থানায় গেছিলাম, থানা নেই নাই, তাই এই জায়গায় মামলা করতে আসছে, আদৌ কিন্তু থানায় যায়নি, এফিডেভিট দিয়ে সরাসরি ট্রাইব্যুনাল মামলা করছে। এখন ওই এফিডেভিটে কি লেখা থাকে এ তো জুনিয়র জানে না, ভালোভাবে পড়ে নাই, তো ভাবে যে উত্তর দিতে যে সরাসরি থানায় সরাসরি ট্রাইব্যুনালে মামলা করা যায়, বাট অ্যাকচুয়ালি সরাসরি ট্রাইব্যুনালে মামলা করা যায় না। ট্রাইব্যুনালে মামলা তখনই করা যাবে যখন আপনি থানায় গিয়ে কি ব্যর্থ, এবং ওই এফিডেভিটে কিন্তু প্রকৃতপক্ষে ওই কথাটাই লেখা থাকে। বুঝতে পারছেন তানভীর আলম খান? আইন জানার একটা, এখন যদি এফিডেভিট এরকম লিখে দেয় তাতে কি ট্রাইব্যুনালের বিচারক সন্তুষ্ট হবে যে এই মামলাটা এখানে আমার ব্যর্থ হয়েছে? সন্তুষ্ট যদি আপনার মতো আমার মতো উকিল সাহেব ফাইলিং করে, তাইলে জীবনও হবে না। এই ফাইলিং করার সময় উকিল উকিল মানে কি কথার জাদুকর, ওই জায়গায় ওনারে বুঝাইতে হবে। মাঝে মাঝে কোর্টে গিয়ে আমার সিনিয়রের ফাইলিং দেখবেন বা যারা একটু চৌকস ফাইলিং দেখবেন, ওনাকে তো সময় নাই যে এই যে যে মামলা করতে আসছে ও তো মামলা করতে আসছে, মামলায় কি লেখা আছে ও দেখা গেল ও যে নার্ভাসনেসের কারণে বাদী ভুলে গেছে, আবার ওরে পড়ানোর সুযোগ নাই, দাঁড়াই ফাইলিং করতেছে আপনার কাছ থেকে এই নিছে বিভিন্ন কায়দা করে বলে স্যার একটু দিতে মর্জি হয়। আর আপনি আমি যদি ওই জায়গায় যাইয়া পুরোটাই সৎ, মানে সৎ বলতে গিয়ে কি হয়েছে বলেন, এখন ও তো ওই জায়গা দ্বারা থরথরাইয়া কাঁপতেছে, ও তো ওই জায়গা বলতে পারবে না। বুঝতে পারছেন? এখন আপনি যে টেকনিক্যালি যে সুবিধাটা নিচ্ছেন এটা তো বিশ্বাস করানোর দায়িত্ব কার? আপনার দায়িত্ব। ট্রাইব্যুনালের যে বিশ্বাস করানোর দায়িত্ব এটা তো আপনার দায়িত্ব। বুঝতে পারছেন? এ হলো এক। আর একটা হলো আপনার প্রশ্ন হলো যে আমি তো গেলাম না ওখানে, তাহলে না গিয়ে কেন এখানে এসে এটা বললাম। ঠিক আছে, এটা বললাম এই কারণে বাংলাদেশে এত সময় নাই যে ও আদৌ গেছে কিনা এটা তদন্ত করো, এত সময় নাই। আচ্ছা, তো এই জন্যই তো উনি তো এমন না যে আপনার কথা বিশ্বাস করে উনি সরাসরি আমলে নিছে, এই জন্যই তো উনি যে অনুসন্ধানের কথা বললাম না, যে অনুসন্ধানই তো দিল যে আসলেই গেছে কিনা, আসলেই গেছে কিনা। আচ্ছা, তো
আমরা চলে এসে আপিলে। আপিল আপিল সবসময় দেখেন, ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ রায় বা আরোপিত দণ্ড দ্বারা সংক্ষুব্ধ পক্ষ, এটা বললেন সংক্ষুব্ধ পক্ষ, এ জায়গায় সংক্ষুব্ধ পক্ষ মানে বাদীও হইতে পারে, আসামিও হতে পারে। উক্ত আদেশ রায় বা দণ্ডাদেশ প্রদানের তারিখ হইতে গোল দিবেন 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। আপিল আছে কত ধারায়? 28 ধারায়। আগে ছিল 60 দিন। আগে ছিল কতদিন? 60 দিন। বর্তমানে কত? 30 দিন। 2025-এর সংশোধনীতে বর্তমানে করছে 30 দিন। তো আপনার জানতে হবে যে ট্রাইব্যুনালের বিরুদ্ধে কোথায়, ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল হবে? হাইকোর্টে। কতদিনের মধ্যে? তানভীর আলম খান, বোঝা গেছে? চলে আসেন মৃত্যুদণ্ড অনুমোদন। ট্রাইব্যুনাল কি মৃত্যুদণ্ড দিতে পারে তানভীর আলম খান? ট্রাইব্যুনাল যেহেতু জেলা দিতে পারে। কথা কোন কোন অপরাধে পারে বলেন? এখন কোন কোন অপরাধে পারে এটা জিজ্ঞেস করছি। বাইরে বেয়াতানন্দি বারো আগে কই কো ট্রাইব্যুনাল কি দণ্ডবিধি বিচার করবে? যদি সংশ্লিষ্ট হয় তাহলে করা যায়। সে তো বিশেষ ক্ষেত্রে। নর্মালি ট্রাইব্যুনালের কাজ কি? কোন অপরাধের বিচার করবে বলেন? নারী শিশু নির্যাতন। আর নারী শিশুর কি কি অপরাধের সাজা মৃত্যুদণ্ড এটা বলে? কোনো তো মাথায় আসতেছে না। বলেন, একটা বলেন, একটা বলেন। কত দিনের প্রশ্ন? ধারাকে জিজ্ঞেস করতে আপনি একটা অপরাধের নাম। ওই যে এসি দিয়ে ঝলসে দেওয়া। অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া। আর এরপর আর কি আছে বলেন? আরেকটা কি আরেকটা হচ্ছে ধর্ষণ, যৌতুকের নিমিত্তে মৃত্যু ঘটানো, এই দুটো বললেই তো হয়ে যায় নাকি? জি জি। আচ্ছা দেখেন, এখন দেখেন যে ক্ষেত্রে যে ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিয়ে দিছে, এখন ফৌজদারি কার্যবিধিতে আমরা জানি যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে অনুমোদনের জন্য পাঠানো লাগবে কার কাছে? হাইকোর্টের কাছে। 374 ধারায় পাঠাবে, 75 অনুসন্ধান করবে, অনুমোদন করবে 373। তো এই বিধানটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কি বলতেছে দেখেন, 29 ধারায়, এ আইনের অধীন কোন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করিলে সংশ্লিষ্ট মামলার নথিপত্র অবিলম্বে ফৌজদারি কার্যবিধির 374 বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হইবে এবং উক্ত বিভাগের অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। বুঝছেন? হ্যাঁ, মৃত্যুদণ্ডের যদি মানে কার্যকর করতে হলে অবশ্যই হাইকোর্টের অনুমতি লাগবে। চলে আসি যেটা ইম্পর্টেন্ট আর একটা ধারা, অপরাধের প্ররোচনা বা সহায়তার শাস্তি। পাইছেন? জি। অপরাধের প্ররোচনা বা সহায়তার শাস্তি। ফেরদৌস সর্দার বলেন অপরাধের প্ররোচনা কি ভাই? হুম, মানে আপনি বলছেন বা না করুক, আপনি প্ররোচনাকারী হিসেবে কি পাবেন? তাই হবে, এটা হলো কথা। তাহলে এই জায়গায় আমাদের দণ্ডবিধিতে অপরাধের প্ররোচনার শাস্তি আছে 109 থেকে 100, মানে অধ্যায়টা হলো 107 থেকে নাকি 106 থেকে 120। জি, তো 6 না 7? 107 থেকে 7 থেকে দেখেন, 107 থেকে 120। এই শুনেন, 107 থেকে 107 থেকে 120। তো তো এই জায়গায় নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে 30 ধারায়। যদি কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের প্ররোচনা বা যোগান বা সেই প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংগঠিত, আন্ডারলাইন করবেন, অপরাধটি সংগঠিত হয় বা অপরাধটি সংগঠনের চেষ্টা করা হয়, বা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠনের সহায়তা করেন, তাহা হইলে ওই অপরাধ সংগঠনের জন্য অপরাধটি সংগঠনের চেষ্টার জন্য নির্ধারিত দণ্ডে প্ররোচনাকারী বা সহায়তাকারী দণ্ডনীয়
হইবে। তাহলে ওই অপরাধ সংগঠনের জন্য বা অপরাধটি সংগঠনের কি চেষ্টার জন্য নির্ধারিত দণ্ডের প্ররোচনাকারী বা সহায়তাকারী ব্যক্তি কি হবেন, দণ্ডনীয়। কেউ যদি হইবেন হইবেন না, না ওটা দাঁড়ি হইবেন, বুঝছেন? মানে হলো একজন ব্যক্তি হুকুম দিয়েছে যে যা তো অমুক তোর ওয়াইফ রে, ধরেন শাশুড়িতে হুকুম দিয়েছে যে তোর ওয়াইফ রে কাছ থেকে যৌতুক আদায় কর, না পারলে যৌতুক যদি না দেয় ওরে মেরে ফেলবে, এবং ছেলেতে ঠিকই তার ওয়াইফ রে মেরে ফেলছে, তাহলে এই জায়গায় ছেলের প্রতি ধারা আসবে 11 যৌতুকের নিমিত্তে মৃত্যু ঘটানো। আর এই যে ওনারে যে আদেশ দিল, সহায়তা করলো, ওনার ধারা আসবে কত, 30। বুঝতে পারছেন? এই কারণে এই নারী শিশুর মামলা দেখবেন যে আছে 30 ধারা। 30 ধারা মানে কি, সহায়তা, প্ররোচনা। এবার আমরা চলে আসি নিরাপত্তামূলক হেফাজত। এই আইনের অধীন কোন অপরাধের তদন্ত বা বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট মনে করে যে দেখেন, তদন্ত বা বিচার চলাকালে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে কোন নারী বা শিশু বা তার সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করবেন, নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন বা তাহাদের জানমালের সার্বিক হেফাজত করা প্রয়োজন, তাহলে আন্ডারলাইন করবেন শিশু আইন 2013 এর অধীন বিধান সাপেক্ষে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট উক্ত নারী বা শিশুকে আন্ডারলাইন করবেন কারাগারের বাইরে বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত স্থানে সরকারি কর্তৃপক্ষের হেফাজতে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট বিবেচনা যথাযথ অন্য কোনো ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখিবার নির্দেশ দিতে পারিবে, উপযুক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে। সাধারণত যদি কোনো ভিকটিম, ধরেন তার বয়স ওই কোন, আমি একটা বাস্তব উদাহরণ দিই, প্র্যাকটিক্যালি যে ঘটনা ঘটে আর কি, ওই ছেলে মেয়েতে প্রেম করতে, এখন মেয়ের বয়স 18 বছরের কম, 16 বছরের কম, 16 বছরের কম, তো এই ক্ষেত্রে বা 18 বছরের কম ধরেন, তো তার সম্মতি আছে আবার, তো ধর্ষণ তো ওই 16 বছরের কম হইলে তো কি হচ্ছে, ধর্ষণ। 16 বছরের কম হইলে কিন্তু ধর্ষণ, কিন্তু তারপর 16 বছরের বেশি, 18 বছরের কম। এখন ধর্ষণ হয় নাই, কিন্তু তার সম্মতির তো কোনো মূল্য নাই। এখন সে বলতেছে যে আমি ওই 22 ধারায় জবানবন্দি নিয়েই যে আমি গেছিলাম, আমার কেউ জোর করে নেয় নাই, আমি নিজে নিজে গেছি। তখন ওই দরখাস্ত যায় জিম্মায় নেওয়ার, নিরাপত্তামূলক হেফাজতে, কখনো উকিলের জিম্মায় পাঠায়, কখনো ওই পারিবারিক জিম্মায় পাঠায়, বা আদালত যদি মনে করে যে না কোনো ব্যক্তির জিম্মায় পাঠাবো না, ওই কারাগারে বিশেষে যে নিরাপত্তামূলক হেফাজতে পাঠাতে পারে, তবে এটা কারাগারে হবে না, কোথায়, কারাগারের বাইরে। এখন যদি বলেন স্যার নিরাপত্তামূলক হেফাজত কি, এটা শিশু আইন যখন আমরা পড়বো তখন বিস্তারিত জানতে পারবো। তো এইভাবে প্রশ্ন আসতে পারে যে নিরাপত্তামূলক হেফাজত আছে কত ধারায়, 31 ধারায়। চলে আসেন ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহিতা, আগে ছিল না। কোন মামলা 20 উপধারা 3 উল্লেখিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে 20 উপধারা 3 কি আছে বলেন, 180 কার্য দিবসের মধ্যে বিচার শেষ করবে। ট্রাইব্যুনাল উহার কারণ লিপিবদ্ধ করিয়া একটি প্রতিবেদন গোল দিবেন 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিকট দাখিল করিতে হইবে, যাহার অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে। উনি যদি কোনো মামলা শেষ করতে না পারে কতদিনের মধ্যে বলেন, 180 কার্য দিবসের মধ্যে, তাহলে উনি রিপোর্ট করবে একটি লিপিবদ্ধ করিয়া একটি প্রতিবেদন কোথায় পাঠাবেন, 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠাবে, এবং সেই সাথে সাথে কার কাছে পাঠাবে, সরকারের নিকট পাঠাবে। অনুরূপ ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাও উহার কারণ লিপিবদ্ধ করিয়া একটি প্রতিবেদন 30 দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করতে হইবে, যাহার একটি অনুলিপি সুপ্রিম কোর্টেও প্রেরণ করতে হবে। পিপি পাঠাবে সরকারের কাছে, আর এক কপি পাঠাবে সুপ্রিম কোর্টের কাছে, আর আদালত ট্রাইব্যুনাল পাঠাচ্ছে ওই সুপ্রিম কোর্টে, আর এক কপি সরকারের কাছে। তারপরে যদি দেখি উপধারা 1 বা 2 এর অধীন পেশকৃত প্রতিবেদন পর্যালোচনার পর যথাযথ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে
মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন। মানে ওই পেশকৃত প্রতিবেদন পর্যালোচনা করার পরে যে কেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হলো না, এর বিরুদ্ধে কি নেবেন, ব্যবস্থা নেবেন। তারপরে যদি আমরা চলে আসি যে ধারা 20-এর উপধারা 3 অধীন মামলা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হইলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারককে পরবর্তী, আন্ডারলাইন করবেন, 3 কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের নিকট প্রেরণ করতে হইবে, যাহার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে এবং উক্ত ব্যাখ্যার ভিত্তিতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারবে। উপধারা 20-এর 3 কতে কি আছে মনে আছে? ধর্ষণের মামলা 90 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে উনি আবার ব্যাখ্যা দিবে কয়দিনের মধ্যে? 3 কার্য দিবসের মধ্যে। তো ব্যাপারটা খেয়াল রাখতে হবে, 20-এর 3-এর ক্ষেত্রে হলো 30 কার্য দিবসের মধ্যে, না ওই যে 20-এর 3-এর এই জায়গা জানাচ্ছি 30 কার্য দিবসের মধ্যে, আর এই জায়গা 20-এর 3 কত হলো 3 কার্য দিবসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে এবং সরকারের নিকটও পাঠাইতে হবে। তো আমাদের একটু বিরতি, আমরা নারী ও শিশু নির্যাতন মনে হয় আজকে শেষ করে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের কাজ নাই তো? আমরা ফেরদৌসের হাতের কফি খাই, কফি কি আছে?